নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া আরো কিছু অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। আজকাল চোর ছেচরের উপদ্রব এত বেড়েছে, চোখ ঘোরাতে না ঘোরাতেই জিনিস হাওয়া। টাকা পয়সা, সোনা দানা এসব তো আছেই, এমনকি গাছের ফল পর্যন্ত। প্রথম বছর আমাদের কাঁঠাল গাছে 4টে কাঁঠাল হয়েছিল, এচোর অবস্থায় হাওয়া। এবছর সরস্বতী পুজোয় নারকেল গাছে নারকেল হাওয়া। বছর 3 আগে আমার ঘর থেকে সোনার চেন আংটি হাওয়া। যারা এসব দুষ্কর্মের সঙ্গে লিপ্ত, তাদের সঙ্গে যদি আজকের এই প্রথম ঘটনার মতো কিছু একটা ঘটত, আমি বেজায় খুশি হতাম। লোকের কষ্টের ফসল চুরি করা জন্মের মতো ঘুচে যেত। যেমন নীলুদা বলে একজন, কম বয়সে লোকের গাছ থেকে ফল চুরি করার স্বভাব ছিল তার। শেষে একদিন এমন একটা ঘটনা ঘটল, চুরি করা চিরদিনের মতো ঘুচে গেল। সেই কথাই তোমাদের আজকে বলবো। ঘটনাটি বলার জন্য নীলুদাকে অসংখ্য ধন্যবাদ। তবে ঘটনায় যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করি। অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা তোমরা যদি আরো শুনতে চাও, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। কারণ প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে। ব্যাপারটা হলো, গত শুক্রবার সরস্বতী পুজোর জন্য টুকটাক বাজার করতে গিয়েছিলাম। যা যা লাগে মোটামুটি সবই নিলাম, বাদ দিয়েছিলাম শুধু একটা ডাব। ঘটের জন্য তো দরকার, কিন্তু আমাদের নিজেদেরই একটা নারকেল গাছ আছে, ভেবেছিলাম সেখান থেকে পেরে নেব। পরদিন সকালে উঠে দেখি, ও মা, নিচের একটাও নারকেল, ডাব কিচ্ছু নেই। রাতেই কারা পেরে নিয়ে গেছে। গাছের জিনিস চুরি হলে জানোই তো কেমন লাগে, মাথা গরম, মনও খারাপ। ভেবেছিলাম নিজেদেরই গাছের ডাব দিয়ে পুজো দেব, তার হলো না। তো এরপরে আমি কাজে গেলাম। গিয়ে ওখানে কথায় কথায় নীলুদা বলে একজন আছেন, তাকে বললাম, কি আর বলবো নীলুদা, মাথাটা পুরো আগুন হয়ে আছে। আমাদের তো বাড়িতে নারকেল গাছ আছে জানো তুমি, আবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় সেও জানো। তো ভেবেছিলাম ঘটের ওপরে গাছেরই একটা ডাব দিয়ে পুজো দেব। সেই রকম একটা শিশালা ডাব দেখেও ছিলাম, ভেবেছিলাম আজকে সকালে উঠে পেরে নেব। ও মা, আজ সকালে উঠে দেখি নারকেল, ডাব একটাও নেই, সব কে চুরি করে নিয়ে গেছে জানো। কেমন মাথাটা গরম হয় বলো তো। যদি একবার ধরতে পারতাম না, গাছে বেঁধে পেটাতাম। আমার কথা শুনে নীলুদা হাসছে আর বলছে, গাছ থাকলে হবেই রে, কম বয়সে আমরাও কি কম করেছি নাকি। আমাদের একটা গ্রুপ ছিল বুঝলি, আমি, শ্যামল, বিট্টু, এরকম 4-5 জন। তখন আমাদের বয়স ওই ধর 19-20। কার বাড়ির গাছে আম হয়েছে, কোন বাড়ির কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, কাদের গাছের পেয়ারা সব থেকে বেশি মিষ্টি, আমাদের কাছে সব খবর থাকতো। তারপর একদিন প্ল্যান করে পুরো গাছ সাবার করে দিতাম। একজন গাছে উঠে পারত, নিচে একজন সেগুলো বস্তায় ভরত, আর 2 জন এদিক ওদিক নজর রাখত, কেউ যেন না এসে পড়ে। সকালে উঠে বাড়ির লোকেরা দেখতো গাছ আছে, পাতাও আছে, কিন্তু ফল নেই। সে কি গালিগালাজ, তারপর সাপ সাপান্ত। আমরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আর হাসতাম। অনেক করেছি রে ভাই, একটা সময় অনেক করেছি। কিন্তু আমাদের এই চুরি করা কি করে বন্ধ হলো জানিস? বললে হয়তো বিশ্বাস করবি না, ভাববি গল্প করছি। কিন্তু সত্যি কি মিথ্যে বিট্টুকে ডেকে একদিন প্রমাণ করিয়ে দেব। আমাদের ওখানে পুকুর পাড়ে ঘোষবাড়ি আছে না, পুকুর ধারে দেখবি একটা বিশাল আম গাছ, ওটা ওদেরই। সে বছর প্রথম আম ধরেছিল গাছটায়।
প্রথম হলেও একেবারে ঝাঁকে ঝাঁকে আম। তো শ্যামল একদিন সে কথা আমাদের জানালো। তারপর আমরা প্ল্যান করলাম যে কোন দিন কখন কিভাবে কিভাবে কাজটা সারব। তো দিনটা ছিল সম্ভবত শনিবার, রাত তখন ওই 1টা কি 1:30। আর সেই সময় তো লাইট ফাইটও তেমন ছিল না, তার উপর আবার পুকুর পাড়, একদমই অন্ধকার, কেউ কোথাও নেই। আমরা শুধু 4টে প্রাণী। আমার মনে আছে সেদিন বিট্টু গাছে উঠেছিল। আমি নিচে একটা বস্তা নিয়ে দাঁড়িয়ে, শ্যামল আর খোকন দুজনে দুদিকে দাঁড়িয়ে এদিক ওদিক নজর রাখছে। তো বিট্টু সবে গাছে উঠেছে, 1টা কি 2টো আম পেরেছেও হয়তো। তারপরেই হঠাৎ ও থমকে গেল, উকিঝুঁকি মেরে কি যেন দেখতে লাগলো। আমি ভাবলাম যে অন্ধকারে ও কি দেখতে পাচ্ছে না নাকি, তাই ফিসফিসিয়ে ওকে আমি আওয়াজ দিলাম, আরে ওই তো তোর চোখের সামনে। সঙ্গে সঙ্গে ও মুখে আঙুল দিয়ে আমায় চুপ করতে বলল। আমি ভাবলাম যে কেউ টের পেয়ে গেল নাকি। তারপর দেখি ও আমাকে ইশারা করে ওপরে ডাকলো। আমি ব্যাগটা রেখে আস্তে করে তারপর উঠলাম গাছে, কিন্তু ভাবতে পারিনি যে ও আমাকে এমন একটা জিনিস দেখানোর জন্য ডাকবে। ফিসফিস করে এরপর আমাকেও বলল, চেঁচাবি না তো, ওইদিকে দেখ, টালির চালের নিচে। একটা কথা বলা হয়নি, রত্নাদের তখন কাঁচা বাড়ি, টালির চাল। দেখি ওদের বাড়ির পেছনে অন্ধকারের মধ্যে কে একজন বসে আছে, মিচমিচে কালো একটা আকৃতি, বুড়োদের মতো হাঁটু ভাঁজ করে মাটিতে বসে আছে, তাও তার মাথাটা টালিতে গিয়ে ঠেকছে। এবার বুঝে নে। সত্যি বলতে আমি প্রথমে বুঝতে পারিনি। নীলুদা তখন আবারও আমাকে বলল, ধর তুই মাটিতে বসে আছিস, তোর মাথা কি টালিতে ঠেকবে? অত লম্বা ওরকম চেহারা কোনো জ্যান্ত মানুষের হয়? তখন আমার টনক নড়ল। সত্যি তো, মাটিতে হাঁটু ভাঁজ করে বসে থাকলে যার মাথা টালিতে ঠেকবে মিনিমাম তার উচ্চতা 20 থেকে 25 ফুট তো হবেই। এত লম্বা তো কোনো মানুষ হয় না। নীলুদাকে তখন আমি জিজ্ঞেস করলাম, মানুষ তো নয় বুঝলাম, কিন্তু কে? নীলুদা বলল, কি করে বলবো ভাই, তার কাছে গিয়ে তার পরিচয়টা জিজ্ঞেস করা হয়নি। অন্ধকারের মধ্যে ওরকম একটা জিনিস দেখে আমাদের তখন হালুয়া টাইট হয়ে গেছে। বস্তা মস্তা ওখানেই ফেলে তারপর দৌড়। তারপর থেকে কান ধরেছিলাম, জীবনে আর কখনো অত রাতে কারো গাছের জিনিস চুরি করতে যাব না। খেতে ইচ্ছে করলে না হয় চেয়ে খাবো, তাও দিনের বেলায়, রাতে না। বন্ধুরা, এই যে নীলুদার কথা বললাম, ইনি কিন্তু জানেন না যে আমি অলৌকিক করি। ভৌতিক, দৈবিক, অলৌকিক ঘটনা আমার প্রয়োজন। যদি জানতেন বা আমি বাচ্চা হতাম, তাহলে না হয় বলার সুযোগ থাকতো যে উনি মিথ্যে গল্প বানিয়ে বলছেন। কিন্তু নর্মাল কথা বলতে বলতে নর্মাল একটা ইয়ং ছেলের কাছে কেউ ভূতের প্রসঙ্গ তুলে নিজেকে হাস্যকর অন্তত বানাবে না, যদি না সেটা সত্যি হয়, তাই না? তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। প্রতিটা চোর ছেঁচড়ের সঙ্গে যদি এরকম কিছু ঘটনা ঘটতো তাহলে ভালোই হতো, তাই না? তো এবারে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে অর্কপ্রভ নস্কর। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই ঘটনাটি শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের বলি, গত 1 সপ্তাহ ধরে বলে আসছি যে ঘটনার খুব টান, তাই যে যা ঘটনা জানো এই নাম্বারে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে বলতে পারো। সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে তার কোনো মানে নেই, তোমরা যেভাবে পারো সেভাবে বলো। সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে
আজকের দ্বিতীয় নিবেদন। নমস্কার অমিতদা, জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আমি অর্কপ্রবর নস্কর, কলকাতা ঢাকুরিয়াতে থাকি। আজ আমি তোমাকে আমাদের এক গুরু ভাইয়ের একটা ঘটনা বলছি। ওনার নাম গোপাল দাস। তো সেই গুরু ভাইটির পরিবারের সবাই ওনার মতোই অনুকূল ঠাকুরে দীক্ষিত। উনি যখন ছোট ছিলেন, ওনাদের বাড়িতে প্রত্যেক সোমবার করে ঠাকুরের সৎসঙ্গ, নাম সংকীর্তন, দীক্ষাদান, প্রসাদ বিতরণ সবই হতো। ওনার বাবা মা ছিলেন গুরুদেবের একনিষ্ঠ ভক্ত, উনিও হয়েছিলেন তাই। এখন তো ওনার বয়স হয়ে গেছে, বউ ছেলে মেয়ে সবই আছে। তো উনি একদিন কথায় কথায় এই ঘটনাটি আমাকে বলেছিলেন। তখন ওনার অল্প বয়স, সবে বিয়ে হয়েছে, বাড়িতে নতুন বউ এসেছে। কিন্তু সেই সময় উনি খুব নেশা করতেন। না, মদের নেশা নয়, তামাক, গুটখা, খৈনি, পান মশলা এইসবে। এই নিয়ে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। তো হঠাৎই একবার ওনার প্রচন্ড শরীর খারাপ হয়, কিছু খেতে পারছেন না, যা খাচ্ছেন বমি করে ফেলছেন। সামান্য জলটুকু পর্যন্ত উনি পেটে রাখতে পারছেন না। ঘরোয়া টোটকা, ওষুধ বিশুধ অনেক কিছুই করা হয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তখন ওনার স্ত্রী ওনাকে একদিন বলল, এত কিছু করেও যখন কিছু হচ্ছে না, আমার মনে হয় তোমার খারাপ কিছু হয়েছে জানো তো, তুমি বরং একজন ভালো ডাক্তার দেখাও। কিন্তু ভালো যে কোনো ডাক্তার দেখাবেন তাতে তো অনেক খরচ, পরীক্ষা নিরীক্ষা, ওষুধ বিশুধ, অত টাকা পাবেন কোথায়? তখন ওনাদেরই পাড়ার একজন ভদ্রলোক ওনাকে বলেন, গোপাল, তুমি বরং একবার তারাপীঠে যাও, তোমার এই সমস্যার কথা গিয়ে তুমি মাকে জানাও, তিনি নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দেবেন, তাঁরই আশ্রয়ে নাও। ওনার স্ত্রীও ভদ্রলোকটির কথায় সম্মতি জানালেন। তারপর সেই গোপাল কাকু কিছু টাকা পয়সা জোগাড় করে একাই চলে গেলেন তারাপীঠে। তারপর থেকেই শুরু হলো খেলা। এত যে শরীর খারাপ, তার মধ্যে 2 পকেটে নেশার জিনিস ভর্তি করে নিয়ে গিয়েছিলেন। ডাক্তারদের বারণ, পরিবারের লোকজনদের মানা, কারোর কথা শুনলেন না। তো ওখানে ট্রেন থেকে নামার সময় হঠাৎই ওনার মনে হলো যে কে যেন ওনাকে একটা ধাক্কা মারল। উনি পড়ে যাননি, কিন্তু ওনার 2 পকেটে মজুত করা নেশার সামগ্রীগুলো সব পড়ে গেল, যেন কোন এক অদৃশ্য মহাশক্তি ফেলে দিলে সেই অখাদ্য কুখাদ্যগুলো। তো এই জন্য ওনার মন খারাপ, এরপর উনি চলবেন কি করে? কিন্তু দেখা গেল নেশার সামগ্রী না থাকা সত্ত্বেও কোনো অসুবিধে হলো না। একটা বারের জন্য গুটখা মুখে দেওয়ারও ইচ্ছে হলো না। মাকে পুজো দিলেন, নানান জায়গায় ঘুরলেন, খাওয়া দাওয়া করলেন, কোনো সমস্যা নেই। নেশাখোর মানুষেরা হঠাৎ করে নেশা বন্ধ করে দিলে অনেক রকম সমস্যা হয়, তেমন কিছুই হলো না ওনার, দিব্যি সুস্থ, স্বাভাবিক। তো পরদিন উনি আবারও ফিরে এলেন বাড়িতে, কিন্তু নেশা আর ফিরল না ওনার জীবনে। মা তারার কৃপায় নেশা ভান সব ছুটে গেল। সঙ্গে যে রোগ দেখা দিয়েছিল, উপযুক্ত ট্রিটমেন্টের অভাবে যা সারছিল না, তাও সেরে গেল। এখন উনি সম্পূর্ণ সুস্থ, নেশামুক্ত, ঠাকুরের নাম গান করেন। এরকম কিন্তু সত্যি হয় দাদা, অনেকের সাথেই হয়। যেমন আরেকজন গুরুবোন, তার সঙ্গেও এই ধরনের একটা ঘটনা ঘটেছিল। গুরুবোনটি হলো বীরভূমের মেয়ে, ঠাকুরের যারা দীক্ষা দেন ঋত্বিক, সেই ঋত্বিক বাড়ির মেয়ে, আবার ঋত্বিক বাড়িরই বউ হয়েছিলেন। তো যাই হোক, তিনি যেমন সংসার ধর্মের কাজ করতেন, তেমনি যজন যাজন, ইষ্টভৃতি
সদাচার, নাম ধ্যান এইসবও করতেন। কোথায় ঠাকুরের উৎসব, দীক্ষাদান, সেখানেও যেতেন। বলতেন, এটাও তো কাজ, না হলে উদ্ধার কোথায়? তো একবার ওনার জীবনেও একটা দুর্যোগ এসেছিল। হঠাৎই একদিন উনি অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলেন, সিরিয়াস কন্ডিশন, হাফ পেনকিয়াস পচে গেছে, হাফ পাথরও পড়ে গেছে, আর যেটুকু ভালো আছে তাও আস্তে আস্তে পচে যাচ্ছে, বাঁচার সম্ভাবনা খুবই কম। এই কথা শুনে সবাই তো উদ্বিগ্ন হয়ে পড়ল। জানতে চাইল যে বাঁচার কি কোনো উপায় নেই? ডাক্তারবাবু স্পষ্ট জানিয়ে দেন, সত্যি বলতে না, মাসখানেক মতো হয়তো আর আছেন উনি। সবাই তো তাই শুনে মূর্ছে পড়ল। এমন একটা মেয়ে এইটুকু বয়সে এইভাবে চলে যাবে তা কেউ আশা করেনি। এদিকে সেই মেয়েটি তার নিশ্চিত মৃত্যু জেনেও কিন্তু একদম ভেঙে পড়ল না। জীবনের শেষ কটা দিন গুরুদেবের পায়েই সে কাটিয়ে যাবে, এই সিদ্ধান্তই নিল। লোকেরা বলতো, ভালো মানুষের এই দুনিয়ায় কোনো জায়গা নেই গো, কার কি ক্ষতি করেছিল বলো তো মেয়েটা, যে ওর সঙ্গে এরকম হলো? আহারে। এদিকে সেই মেয়েটির গুরুদেবের প্রতি ভক্তি বিশ্বাসে কিন্তু এতটুকু প্রভাব পড়ল না তার জন্য। বলা ভালো, ভক্তি শ্রদ্ধার যেন একটা ওজন বেড়ে গেল। তারপরেই যে চমৎকার হলো, স্বপ্নেও তা আশা করেনি কেউ। ডাক্তার যাকে 1 মাস সময় দিয়েছিলেন, আজ এত বছর পরেও সে বেঁচে আছে, দিব্যি সুস্থ। সাংসারিক কাজ, ঠাকুরের কাজ এখনো সমান তালে করে যাচ্ছে। শরীরে ব্যথা জ্বালা কোনো সমস্যা নেই, সম্পূর্ণ সুস্থ, নিরোগ। এসব ঘটনা বলতে বলতে একটা কথা মনে পড়ে যাচ্ছে, তাই দিয়েই ঘটনাগুলি শেষ করলাম। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। সত্যি কথা, আমরা ভাববার কে? ভাববার জন্য একজন তো বসে আছেন। তিনি আমাদের ভাগে যতদিন চাল দেবেন ততদিনই আমরা খেতে পারবো। তো কেমন লাগলো আজকের ঘটনাগুলি তোমাদের কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর আবারও বলছি, প্লিজ বন্ধুরা তোমরা ঘটনা পাঠাও, না হলে যে এপিসোড বন্ধ হয়ে যাবে। তো এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মনীষা কাকিমা লিখেছেন, সত্যি আগাগোড়া ভয়ের ঘটনা। পায়েল কুণ্ডু লিখেছে, দাদা ভাই অনেক ভয়ের ঘটনা এটা, লৌকিকও যেমন আছে অলৌকিকও তেমন আছে। এই ঘটনাটি তার উজ্জ্বল দৃষ্টান্ত। অভি স্টুডিও থেকে লিখেছে, এগিয়ে যাক অলৌকিক, আমরা প্রথমেও পাশে ছিলাম, এখনো আছি, পরেও থাকব। মায়াদি লিখেছে, ভাই কেমন আছো? গডের কাছে প্রে করি সবসময় ভালো থেকো, অলওয়েজ সাথে আছি ভাই, এগিয়ে যাও। লব মালিক লিখেছে, আজ ঘটনা শোনার আগেই কমেন্ট করলাম ভাই, এখন বিয়ে হয়ে গেছে, ছেলে বউ নিয়ে খুব ব্যস্ততার মধ্যে জীবন কাটছে। ঘটনা শুনি কিন্তু কমেন্ট করার টাইম পাই না। সোহিনী বক্সি লিখেছে, দাদা কেমন আছো গো? গরম কেমন পড়ছে ওদিকে? গরম তো সবে পড়া শুরু, জ্বালা পোড়ার দিন তো সামনে আসছে। তো এছাড়াও আরো কমেন্ট করেছো গীতাদি, স্বপ্না বাজাল, মৌসুমী মুখার্জি, অর্কপ্রভ নস্কর, দামিনী পাল, সুদেশা সিংহা রয়, মিঠুন পাল, সোমা মুখার্জি, চন্দন, পলি সেন, আলপনা হাজরা, রুক্সী গাঙ্গুলি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।